বাবা অসময়ে আমাকে ছেড়ে চলে গেলেও তুমি যেও না করি। অন্তত আমার মৃত্যুর আগ অবধি আমাকে ছেড়ে কোথাও যেও না। আমার মৃত্যুর অপেক্ষা করো আমার ফুলকড়ি। নিভানের পিতৃস্থানীয় বাড়িটায় সময়টা বেশ আনন্দ ফুর্তিতে কাটল সবার। আর আতিথেয়তা তো মার্শাল্লাহ খুব অমায়িক। সকাল হতে খাওয়া দাওয়া সেরে বিদায় নিয়ে বের হলো নিভানরা। রওনা দিল বাড়ির পথে। আবিদা জাহানের মনে হলো ছেলে মেয়েগুলোকে এ বাড়িতে আটকে রাখতে। একদিনের হই হুল্লোড়ে বাড়িটা কেমন প্রাণ ফিরে পেয়েছিল। ছেলে মেয়েগুলো চলে যেতেই বাড়িটা কেমন খাখা করছে। পুনরায় শান্ত নিষ্প্রাণ হয়ে পড়েছে। ছটফটে ইতুটারও কেমন মন খারাপ করে বসে আছে। ওরা চলে যেতেই কেমন চুপচাপ হয়ে গেছে। তবে নিভান ওনাকে কথা দিয়ে গেছে সপ্তাহে একদিন হলেও সেই বাড়িতে আসবে, ওনার সাথে দেখা করে যাবে, এ বাড়ির মানুষগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখবে। এতেই তিনি খুশি সন্তুষ্ট। ছেলেটাকে একেবারে ধরে রাখার অধিকার তিনি অনেক আগেই হারিয়েছেন বিধায় যুক্তি দেখিয়ে হক খাটিয়ে সম্পর্কের জোর চাপিয়ে ধরে বেঁধে রাখতে চান না। নিভানকে রাখা সম্ভবও নয়। তবে যেটুকু আপনি থেকে পাচ্ছেন তাতেই শুক্রিয়া। বাড়ির সামনের লন এরিয়া থেকে গাড়ি দুটো চোখের আড়াল হতে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। ওনার বাহু চেপে রাখা আসার সাহেবকে ঘরে নিয়ে চলো ছোট খোকা। মায়ের মন খারাপ বুঝে ওনাকে ঘরের দিকে নিয়ে যেতে যেতে বললেন, আপনি কিন্তু দুশ্চিন্তা করবেন না আম্মা। নেভান কিন্তু বলে গিয়েছে সে সপ্তাহে একবার হলেও বৌমাকে নিয়ে ঘুরে যাবে। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না ছোট খোকা, আমি ঠিক আছি। তবে আমার আওসাব বেঁচে থাকলে মনে হয় আমার গুছানো সংসারটাও ঠিক থাকতো। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেললেন। মায়ের সাথে সাথে আসার সাহেবও একটা শ্বাস ছাড়লেন। বড় সন্তানের প্রতি বাবা মায়েদের একটা অন্যরকম টান থাকে। প্রথম সন্তান বলে কথা, মা হোক বা বাবা, ডাকটাও তো তার মুখেই প্রথম শোনা হয়। পিতা মাতৃত্বের স্বাদ অনুভূতিটাও তো সেই প্রথম সন্তান দ্বারাই উপলব্ধি হয়। সন্তানের প্রতি সকল অনুভূতি অনুভব প্রথম সন্তান দ্বারাই হয়ে থাকে। বিধায় তাদের প্রতি মায়া টান ভালোবাসাটাও একটু বেশি হয়, গভীর হয়। আসার সাহেবেরও তো সেই টান আছেন। ইতু নিতুকে তিনি সমান ভালোবাসলেও নিতুর প্রতি মায়াটা ওনার একটু বেশি। সেই হিসেবে বড় ভাইয়ের প্রতিও ওনার মায়ের টান স্নেহ ভালোবাসা একটু গভীরে। আর সেই সন্তানের সন্তান এবারই প্রথম নাতি হলো নিভান, তার প্রতি সেই টান ভালোবাসা থাকবে না তা কি করে হয়? প্রচলিত প্রচলন লোকে বলে আসলের চেয়ে নাকি সুদের মায়া বেশি। আসলেই তো তাই। আর সেই সুদের মায়া যদি হয় সেই প্রথম মাতৃস্বাদ প্রাপ্ত সন্তানের সন্তান, তাহলে তো কথাই নেই। দূরে থাকলেও নিভানের প্রতি আসার সাহেবের যে মায়ের মতোই একই টান ভালোবাসা নেই তা নয়। ছেলেটাকে তিনিও তো ভালোবাসেন। বড় ভাইয়ের বড় দরদের অমূল্য আমানত হিসেবে নিজের কাছে রাখতেও চান। তবে না সেদিন চেয়েও পেরেছিলেন আদরের ভাইপোকে কাছে রাখতে, আর না আজ চেয়েও পারবেন। এসব ভেবে এক পর্যায়ে মাকে সান্ত্বনা দিতে দিতে ভেতরের দিকে অগ্রসর হলেন তিনি। বাড়ির ছেলেমেয়েগুলো বাড়িতে আসতেই বাড়ির প্রাণটা যেন ফিরে এলো। বিয়েতে আসা আত্মীয় স্বজন এই 2 দিনের মধ্যে কমে গিয়েছে বললে চলে নেই। শুধুমাত্র নিভানের নানুমা ছাড়া আপাতত আত্মীয় স্বজন বলতে বাড়ি ফাঁকা। ও বাড়ি থেকে এসে ও বাড়িতে ঘুরে ফিরে বেড়ানো, অতিথি আপ্যায়নে গল্পে মুগ্ধ মশগুল সবাই। নিহারিকা বেগম তো কৌরিকে আলাদা ডেকে নিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে গিয়ে বসলেন। কেমন অশান্ত গলায় শুধালেন, নিভানের দাদুমা নিভানকে ও বাড়িতে থেকে যাওয়ার কথা কিছু বলেনি কৌরি? কেমন উৎকণ্ঠা অশান্ত অস্থির হয়ে শব্দগুলো প্রয়োগ করলেন তিনি, যেন কোনো কিছু নিয়ে আশঙ্কায় ছিলেন। কৌরির কেমন মায়া হলো। বুঝতে পারল ছেলে দূরে সরে যাওয়ায় নীরব ভয় সংশয় থেকে এমন উৎকণ্ঠিত বাক্য প্রশ্ন। হয়তো আজ 2 দিনে তিনি এই ভয়ে সংশয় কাটিয়েছেন। বুঝদার ছেলেকে নিয়ে ওনার এত ভয়, এত সংশয়। সন্তান দূরে যাওয়ার ভয়, তাকে হারানোর অনিশ্চয়তা বুঝি বুঝদারপনা আর বয়স মানে না। বাবা মায়ের মন তা হয়তো কোনো ঘটনাক্রমে সংশয়িত হয়েই থাকে। তবে নিহারিকা বেগমের সংশয় দুশ্চিন্তা দূর করতে কৌরি উত্তর দিল, দাদুমা তো তেমন কোনো আবদার করেননি, তবে মাঝে মধ্যে ওনাকে একটু দেখে আসার আবদার জানিয়েছেন। তোমাকেও যেতে বলেছেন বড় মা। আবার বড় মা? শুধু মা বলবি? কৌরি দেখল একটু আগে সংশয় ভীতু কণ্ঠ মুহূর্তেই উচ্ছ্বাসে পরিণত হয়েছে। চোখে মুখে যে উৎকণ্ঠার আধার ছিল তা মুহূর্তেই কেটে গিয়ে দুপুরের রোদের ন্যায় ঝলমলে উজ্জ্বল হয়ে উঠেছে। নিহারিকা বেগম সবিনয়ে বলতে থাকলেন, আমার নিভান আমাকে শুধু মা বলে ডাকে জানিস? ওর ডাকে আমার কলিজা জুড়িয়ে যায়। কত দুশ্চিন্তা, অপারগতা, যন্ত্রণা সব যেন সেই ডাকেই সহস ধুয়ে মুছে ভিতরটা স্বচ্ছ হয়ে যায়। মনে হয় আমার জীবন, আমার মাতৃত্ব সার্থক। আমি এমন সন্তান জন্ম দিতে পেরেছি বলে। আমার বাচ্চা, আমি ওকে খুব ভালোবাসি জানিস করি। কিন্তু ওইটি তো মা,
ওকে ঠিকঠাক বোঝাতে পারি না। আমি তোর বাবার থেকে এক চুল কম ভালোবাসি না নিভান। আমি তোর বাবার মতোই তোকে খুব ভালোবাসি। ফের উদাস কণ্ঠে বললেন, ওকে কষ্ট দিস না করি, ভালো রাখিস। ওর আমার প্রতি অনেক অভিযোগ আছে, যা ও কখনো প্রকাশ করে না, হয়তো করতেও চায় না। তুই উত্তম সঙ্গী হয়ে ওর চাপা দুঃখ কষ্টগুলো বের করে নিস। সেটা আমার নামে অভিযোগ হলেও কষ্টগুলো ওর মনে থেকে দূরীভূত করার চেষ্টা করিস। এটা আমার তোর কাছে দাবি। আমি জানি তুই পারবি ওর জন্ম কষ্টগুলো দুঃখগুলো ভুলিয়ে দিতে, ওকে ভালো রাখতে। একজন স্ত্রী স্বামীর দুঃখ দুর্দশা হতাশা কষ্ট ভুলিয়ে দেওয়ার ক্ষমতা থাকে। এর জন্য মা হয়ে সন্তানের সুখ কামনায় কথাগুলো তোকে বলা। উনি তোমাকে খুব ভালোবাসেন বড় মা। সরি মা। হেসে ফেললেন নিহারিকা বেগম। বললেন, আমি জানি সেটা। আচ্ছা ওসব রাখ, ও বাড়ির গল্প কর তো শুনি। আষাঢ়ের বউকে আমি দেখিনি, কেমন? ওর মেয়ে দুটো কেমন? বউ শাশুড়ি গল্পে মেতে উঠল। কত শত প্রশ্ন, কত শত পুরনো মধুময় স্মৃতি উগলে দেওয়া। ও বাড়ির প্রতি টান মায়া সব যেন কণ্ঠে ঝরে পড়ল নিহারিকা বেগমের। গৌরী প্রশ্নের উত্তর দিল। শাশুড়ির ও বাড়ির প্রতি টান মায়ার গল্প শুনল। ওনার সন্তুষ্ট চিত্তে বলার ভঙ্গিমা মুগ্ধ হয়ে দেখল। আর এটাও বুঝলো তার শ্বশুর নামক কবরে সাহিত্য মানুষটা তার শাশুড়িকে খুব ভালোবাসতেন, যা তিনি আরেক সংসারের বেড়াজালে পড়েও এখনো ভুলতে পারেননি। যেমন নিভান ভুলতে পারেনি তার বাবাকেও। হাতের বালাজোড়া কে দিয়েছেন, দাদুমা? কথার এক পর্যায়ে কৌরির হাতের দিকে নজর যেতে শুধালেন নিহারিকা বেগম। সেদিকে এক পলক তাকিয়ে মৃদু হেসে মাথা ঝাঁকিয়ে উত্তর দিল কৌরি। মুখে বলল, দাদুমা দিয়েছেন। নিহারিকা বেগম বালাজোড়া আলতো হাতে ছুঁয়ে ছুঁয়ে দেখলেন। এই বালাজোড়া শাশুড়ি মার খুব যত্নের। বিয়ের পর শ্বশুর বাবা নাকি নিজ শখে গড়িয়ে দিয়েছিলেন শাশুড়ি মাকে। স্বামীর শখের বালাজোড়া তাই নিজ যত্নে যক্ষের ধনের মতো গুছিয়ে রাখতেন। আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে গেলে তখনই এই বালাজোড়া ওনাকে পড়তে দেখা যেত। তাছাড়া আলমারির লকারে সযত্নে তা আগলে রাখতেন। সেই বালাজোড়া আজ নিভানের বউকে দিয়ে দিলেন তিনি। তবে নিভান তার কত যত্নের, হয়তো পারেননি সেই যত্ন সযত্নে আগলে রাখতে, তবে ভালোবাসার যত্ন ঠিকই মনের কুঠোরে রয়ে গেছে। শাশুড়ির কাছ থেকে ছাড় পেতেই কৌরি রুমে এলো। রুমে ঢুকতেই মুখে আপনা আপনি মৃদু হাসি ফুটল তার। চারিপাশটা নিষ্পলক চোখে চেয়ে দেখল কিছুক্ষণ। সঙ্গে বদ্ধ রুমের মধ্যে ভেসে বেড়ানো সেই মানুষটার শরীরের নিজস্ব সুগন্ধ রন্ধ্রে রন্ধ্রে অনুভব করতে লাগলো, যা মানুষটার অনুপস্থিতিতেও রুমের মধ্যে চারিদিকে তীব্র সুবাস ছড়িয়ে ছুটে বেড়াচ্ছে। সময় নিয়ে কৌরি ভেতরে ঢুকলো। বাসায় পরিধেয় সালোয়ার কামিজ নিয়ে মুহূর্তে আবার ওয়াশরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে গায়ের গয়না সব খুলে শাড়ি ছেলে সালোয়ার কামিজ পরতেই মনে হলো শান্তি। একে শাড়ি, তাতে এক গাদা গহনা পরে থাকাতে কি যে অস্বস্তি লাগছিল। উফ, এবার যেন শান্তি, পরম শান্তি। আগের পরিহিত জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে ওয়াশরুম থেকে বের হলো কৌরি। বেলকনিতে তা মেলে দিয়ে এসে ধপ করে বেডে আড়াআড়ি শুয়ে পড়ল সে। নরম বিছানায় শরীর মেলে দিতে ঘরময় ঘুরে বেড়ানো সুগন্ধটা যেন নাকে কড়া হয়ে ধরা দিল। ঘাড় কাত করে পাশে ফিরল সে। জীবনের প্রথম স্বামী নামক পুরুষটার সঙ্গে কাটানো প্রথম রাতের মুহূর্তগুলো দুনয়নে ভেসে উঠল। পরপর ভেসে উঠল ও বাড়িতে থাকা প্রতিটি রাতের সুন্দর সুন্দর মুহূর্ত, এমনকি কালকের রাতের ওই বেসামাল মুহূর্তগুলো। ভাবতেই লজ্জায় চোখ বুজে নিল কৌরি। ঠোঁটে ফুটল বিস্তর হাসি। পাশ থেকে খামচে এক বালিশ উঠিয়ে নিয়ে বুকে চেপে ধরতেই সেই ঘরময় ছুটে বেড়ানো সুগন্ধটা যেন আরো প্রকট হলো। সেই অনুভূতিতে কৌরি বালিশটা যেন আরো শক্তভাবে বুকে চেপে নিল। মানুষটা কাছে নেই, অথচ মনে হচ্ছে খুব কাছে আছে মানুষটা। যেমনটা তাকে বুকে আগলে ঘুমায় তেমনটা। ও বাড়ি থেকে বের হয়ে মাঝ রাস্তা থেকে অফিসে চলে গিয়েছে মানুষটা। তারা চলে এসেছে বাড়িতে, অথচ না থেকেও মানুষটার উপস্থিতি যেন ঘরময়। ওভাবে শুয়ে আছিস কেন? বালিশ মাথায় না দিয়ে বুকে? ব্যাপার কি? মান্যতার গলা শুনে চমকে বুকের থেকে বালিশ সরিয়ে ফেলল কৌরি। ততক্ষণে মান্যতা এসে বসে পড়ল কৌরির পাশে। কৌরির উত্তরের অপেক্ষা না করে ফের বলল, জানিস, আগে এই ঘরে আসতে কেমন একটা দ্বিধা ভয় কাজ করতো। ভয় অবশ্যই না, দাদাভাই সম্মুখে পড়ার অস্বস্তি। যদিও দাদাভাই যেখানেই থাকে, ছোট দাদাভাই বাদে সেখানে আমাদের কাউকেই পাওয়া যায় না। সত্যি বলতে দাদাভাই সম্মুখে বসা চলা কথা বলা সাহসেই কুলাইনি কখনো। দাদাভাইয়ের ওই গম্ভীর মুখ, ভারী কণ্ঠ, শান্ত চাহনি সবসময় আতঙ্কিত করে রাখতো আমাদের, আর রাখেও। অথচ দাদাভাই কিন্তু অকারণে বকাঝকা রাগারাগি অযথা চিল্লাপাল্লা এসব করতো না।
এখনও করে না, তবুও কেমন একটা তার প্রতি ভয়সয় কাজ করে। তবে তুই দাদা ভাইয়ের বউ হওয়ার পর সেই দ্বিধা, আতঙ্ক, ভয়সয় যেন কিছুটা কেটে গেছে। তবুও দাদা ভাইয়ের সম্মুখে পড়তে যেন কেমন একটা অনুভব হয়। এখন এই রুমে ঢুকতে গিয়ে কেমন মনে হচ্ছিল, যদিও জানি দাদা ভাই রাতের আগে ফিরবে না, তবুও। ফিরলেও কি কিছু বলবে না উনি। তুমি বসে না থেকে শুয়ে পড়ো তো। মান্যতা কৌড়ির পাশাপাশি শুয়ে পড়ল, কিছুটা প্রহসন করে বলল, একেই বলে বউকা পাওয়ার। অথচ দুদিন আগে কিন্তু কেঁদে কেটে ভেসে যাচ্ছিল আমাদের গৌরী। হাসলো কৌড়ি, নজর তার ছন্দ তুলে ঘুরতে থাকা বৈদ্যুতিক ফ্যানটার সেদিকে তাকিয়ে সহসা মান্যতা শুধানোর মতো করে বলল, এসি না চালিয়ে ফ্যান ছেড়েছিস? যা গরম পড়ছে, উফ, যান যায় যায় অবস্থা। এসির রিমোটটা হাত বাড়িয়ে বেড টেবিলটার পাশ থেকে নিয়ে মান্যতার কাছে দিল কৌড়ি, সহসা শুধালো, দিবা আপুকে দেখলাম না তো, উনি বাড়িতে নেই আপু? তোমাদের সাথেও ও বাড়িতে গেলেন না? তোদের বিয়ের দিন রাতে সিয়াম ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়ে নাকি সিয়াম ভাইয়াদের বাড়িতেই চলে গেছেন। সকালেই তো তোরা গাজীপুর চলে গেলি, এই জন্য হয়তো জানিস না। ওনাদের সব মিটমাট হয়ে গেছে? তা জানি না, তারপর তো আর এই বাড়িতে আসলেন না। আমারও আপুর সাথে কথা হয়নি, উনি সিয়াম ভাইয়াদের বাড়িতে আছেন, এটুকু শুধু আম্মুর কাছ থেকেই শুনেছি। তাছাড়া সেভাবে কিছু জানি না, তবে মিটমাট হয়ে গেলেই ভালো। আপুর মন খারাপ নয় জানিস, শুধু বিয়ের পর কেমন জানি একটা হয়ে গেছেন। আমি বুঝি না, আপু তো জেনে বুঝে সিয়াম ভাইয়াকে বিয়ে করেছিলেন, তবে ওনাকে নিয়ে এত সমস্যা কিসের? ভাইয়াকেও কিন্তু আমার একেবারে খারাপ মনে হয় না, আপুকে কিন্তু প্রচণ্ড ভালোবাসেন, তবু এত ঝামেলা কিসের আমি বুঝি না। আমার উপরে দিবা আপুর খুব রাগ, তাই না আপু? মান্যতা সহসা পাশ ফিরে কৌড়ির দিকে তাকালো, ফের বলল, তা কেন হবে? থোড়াই না তুই তার ভালোবাসার মানুষ, আর না ভালোবাসার সংসার কিনে নিয়েছিস। যা সে হারিয়ে আফসোস করছে, সংসার ছেড়ে এলোমেলো জীবনযাপন করছে, তা তার ডিসিশনে এবং নিজের ইচ্ছেতেই। সেখানে তোর উপরে কেন, কারো উপরেই আপুর রাগ করা উচিত নয়। নিজ থেকে খুইয়ে দিলে সে জিনিস কি আর সহজে পাওয়া যায়? যায় না। শুধু তা হারানোর বেদনায় আফসোস করা ছাড়া আর কোনো উপায়ই থাকে না। আফসোস? দিবা আপুর মতো তাকেও কি করতে হবে? সহসা মনে প্রশ্নটা আসতেই ভিতরে ভিতরে কেমন থমকে গেল মান্যতা। সেদিনের পর আর ত্রিনয়ের সাথে তার কথা হয়নি, আর না দেখা হয়েছে। সিদ্ধান্তহীনতায় ভুগে লোকটাকে এখনো নিজের ডিসিশন জানানো হয়নি, আর না লোকটাও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। আচ্ছা, দাদাভাইকে নিজ ইচ্ছেতে হারিয়ে দিবা আপু যেমন সিয়াম ভাইয়ার সাথে ভালো নেই, তার ডিসিশনও যদি দিবা আপুর মতো হয়, ত্রিনয়কে বিয়ে না করে সে যদি অন্য কাউকে বিয়ে করে আর সুখী না হয়, তখন কি দিবা আপুর মতো অবস্থা হবে তার? কাউকে অভিযোগ করার থাকবে না, শুধু ভিতরে ভিতরে পুড়ে শেষ হতে হবে, আফসোস করতে হবে, সাথে উত্তম জীবনসঙ্গিনী হারানোর বেদনায় ছটফটিয়ে মরতে হবে। এমনটা কি তার সাথেও হবে? দিবা আপুর এ বাড়িতে পড়ে থাকার সত্যিটা তো সেও জানে, তবে কৌড়ির সামনে খোলাখুলি প্রকাশ করেনি, পাছে মেয়েটার না আবার মন খারাপ হয়ে যায় তাই। দিবা আপু সম্পর্কে আগে যেটুকু শুনেছে জেনেছে, এখন তো দাদাভাই কৌড়ির স্বামী, অন্য মেয়ে দাদাভাইকে ভালোবাসে, তাকে পাগলের মতো চায়, নিজের স্বামী সংসার ধর্ম ছেড়ে বসে আছে দাদাভাইকে পাওয়ার জন্যে। এটা কোনো স্ত্রী সহ্য করতে পারে, মানতে পারে? মান্যতার মনে হয় কখনোই পারে না। সে যতই ধৈর্যশীল সহনশীল মেয়ে হোক না কেন, স্বামীর বেলায় তারা পারে না এসব মানতে। যদিও কৌড়ি বুদ্ধিমান মেয়ে, বুঝতে পারে সবকিছু, তবু চুপ হয়ে থাকে। বুদ্ধিমান মানুষেরা যে কথা কম বলে। আচ্ছা, সে বুদ্ধিমান মেয়েটার কাছ থেকে নিজের জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পরামর্শ নেবে, নেওয়াই যায়। সহসা চুপচাপ থাকা কৌড়িকে ডাক দিল সে। গৌরী, বলো আপু। আমাকেও কি দিবা আপুর মতো কোনো একটা সময় গিয়ে আফসোস করতে হবে? প্রশ্নটা কৌড়ি বুঝল না, ভাবান্তর কপালে মৃদু ভাঁজ ফেলিয়ে পাশে তাকালো। মান্যতা উপরের দিকে তাকিয়ে আছে, স্থির দৃষ্টিটা তার বৈদ্যুতিক ঘুরতে থাকা ঝা চকচকে পাখাটার দিকে। এসি ছাড়লেও আলসেমিতে কেউ উঠে পাখাটা বন্ধ করেনি। কৌড়ি বুঝল না মান্যতার প্রশ্ন। আপু ভবিষ্যতে কি নিয়ে আফসোস করার কথা বলছে? কৌড়িকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে হয়তো মান্যতা বিষয়টা বুঝতে পারল, তাই পুনরায় বলল, ত্রিনয় ভাইয়াকে বিয়ে করার বিষয়টা নিয়ে বলছি। সবাই বলে উনি ছেলে ভালো, দ্বিতীয়ত দাদা ভাইয়ের বন্ধু। সত্যি বলতে এমনিতেই উনি ছেলে ভালো, তবে তবে
বলে থেমে গেল মান্যতা। আর একটা শব্দ মুখ থেকে বের করলো না। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে চুপচাপ রইল কৌরি। হয়তো সেই তবের পরে রয়েছে মান্যতার ব্যক্তিগত কোনো বিষয় যা সে বলতে চায় না। কৌরিও আর খুঁচিয়ে শুনল না। খুঁচিয়ে শোনা তার স্বভাব পছন্দ কোনোটাই নয়। তাই চুপচাপ মুখ ফিরিয়ে সেও মান্যতার মতো উপরের দিকে তাকালো। মান্যতার প্রশ্নের উত্তর কি দেওয়া উচিত এটাও ভেবে পেল না। যেখানে প্রশ্ন উত্তর সবই আপুর কাছে রয়েছে সেখানে আলাদা কি সদুত্তর দিবে বুঝে আসলো না। তবুও তাকে বিশেষ কেউ ভেবে যখন প্রশ্ন শুধিয়েছে উত্তর দেওয়াটা কৌরির মনে হলো অনিবার্য। ত্রিনয় ভাইয়া সত্যি খুব ভালো ছেলে আপু। আমার সাথে যে কয়বার দেখা হয়েছে, কখনো আমার মুখের দিকে তাকিয়ে কথা বলেননি। নিজের দৃষ্টি সংযত রেখে সব সময় কথা বলেছেন। বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে। আর ব্যবহার, তন্ময়ী আপুর যেমন অমায়িক অসাধারণ, ওনারটাও তাই। সেখানে আমার থেকে তো তুমি ওনাকে বেশি ভালো জানো। আর সব দিক থেকে তো ভাইয়া দারুণ গুণের অধিকারী। সেখানে একটা মেয়ের আর কি চাই বলো তো? অমন ছেলেই তো মেয়েরা জীবন সঙ্গিনী হিসেবে চায়। আমিও চেয়েছিলাম, পেয়েছি। এবং দ্বিতীয়ত উনি তোমার দাদা ভাইয়ের বন্ধু, শুনেছি অনেক বছরের ঘনিষ্ঠ বন্ধু। সেখানে তোমার দাদা ভাইয়ের মতো স্বামী পাওয়া তো ভাগ্য, যে কোনো নারীর সৌভাগ্য। সেখানে তার বন্ধু নিশ্চয়ই তার মতো, তা না হলে এত বছর বন্ধুত্ব টিকতো না, থাকতো না। আর তার স্ত্রী হলে তুমি কি সৌভাগ্যবতী হবে না, যেমনটা আমি হয়েছি? বাদ বাকি ভাগ্যের উপর। সৃষ্টিকর্তা যা লিখেছেন ভাগ্যে তাই তো হবে নাকি? আর ত্রুটি তো মানুষের মধ্যেই থাকে, তাই না? ভুল, অন্যায়, ত্রুটি, অপরাধ তাদের দ্বারাই হয়। এসব তো তাদের জন্যই সৃষ্টি। আর এসব নিয়েই সংসার। বেহেশত ছাড়া আমার মনে হয় নিখাত সংসার পৃথিবীতে নেই। সুতরাং ভাগ্যকে সংবরণ করা থোড়াই না আমাদের হাতে। তার মধ্যে নিজের ভালো কোনটাতে হতে পারে হবে ভেবে বুঝে নিতে হয়। জ্ঞানী বুদ্ধিমান নারীরা কখনো তার জন্য ভালো কিছু পেলে তা কখনোই জেনে বুঝে হাতছাড়া করে না। মান্যতা অবাক হয়ে কৌরিকে দেখতে থাকলো। একটা বাচ্চা মেয়ে, অথচ এত বুঝগান তার মধ্যে। হয়তো পরিস্থিতি তাকে সময়ের আগে এত বুঝতে জানতে বাধ্য করেছে। চুপচাপ থাকা স্বল্পভাষী মেয়েটা এত কথাও মনে হয় এই প্রথম শুনলো মান্যতা। মান্যতা তার পানে চেয়ে আছে বুঝে পাশ ফিরে তার দিকেই তাকালো কৌরি। মৃদু হেসে বলল, তোমার জীবন সঙ্গিনী হিসেবে ত্রিনয় ভাইয়া বেস্ট হবে। তবে এই বিষয়ে সিদ্ধান্ত একান্ত তোমারই। তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। মান্যতা মাথা সোজা করে চোখ বুজে নিল। কি ভেবে নিজের হাতের পাশের কৌরির হাতটা ধরে নিয়ে বুকে চেপে নিল। মৃদু স্বরে বলল, দাদাভাইকে খুব ভালো রাখিস বৌমণি, খুব। ওই মানুষটার জন্যে সবার যেন একটাই অনুরোধ, একটাই আর্তনাদ। কেন যে কৌরি কিছুতেই বুঝে উঠতে পারে না। শুধু এটুকু বুঝে মানুষগুলো এই মানুষটাকে খুব ভালোবাসে, খুব। কৌরি একটু সরে এসে মান্যতার গা ঘেঁষে শুলো। ফের মান্যতার বুকের মধ্যে জড়িয়ে রাখা হাতটার উপর অন্য হাতটা রেখে আশ্বাস দিল। তা বুঝে এবার শক্তপোক্ত বাঁধনে কৌরির দুহাত চেপে ধরল মান্যতা। তবে চোখ খুলল না, ওভাবে চুপচাপ শুয়ে রইল দুজনে কতক্ষণ। সারাদিন গিয়ে রাত 11টার দিকে বাড়িতে এলো নিভান। ড্রয়িং রুম পার হতে জমজমাট ডাইনিং রুমের দিকে এক পলক তাকালো। রাতের খাবার ব্যস্ত সবাই সেখানে। সে এক পলকে বুঝে নিতে পারল তার বউয়ের অস্তিত্ব ওখানে নেই। সারাদিনে মেয়েটার সঙ্গে কথা হয়নি। খুব ব্যস্ত ছিল নিভান। মায়ের সঙ্গে অবশ্যই কয়েকবার কথা হয়েছে। কখন আসছে সে? তন্মধ্যে রাতে সবাইকে ডাইনিংয়ে খেতে দেওয়ার আগেও মা ফোন দিয়েছিলেন কখন আসছে সে। নিভান বলেছিল জ্যামে আটকে আছে সে, আসতে দেরি হবে। সেই ভাবনা মতোই হয়তো মা সবাইকে খেতে দিয়েছেন। ভাবনার এক পর্যায়ে রুমে ঢুকলো নিভান। ঝকঝকা লাইটের আলোয় কোথাও কারো অস্তিত্বের গন্ধ পেল না সে। বুঝতে পারলো বউটা তার রুমে নেই। তবে গেল কোথায়? গায়ের ব্লেজার গলিয়ে শার্টটা খুলতে খুলতে চারিপাশে আরও একবার নজর ফেলল। নজর পুনরায় হতাশ হলো। শার্ট ছেড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। সময় নিয়ে গোসল সেরে বের হলো। তখনও রুমটা ফাঁকা। কারো আসার কোনো সারা শব্দ পেল না। নিঃশব্দে শ্বাস ফেলে মাথা মোছায় মনোযোগ দিল। মাথা মুছে পুনরায় গায়ে টি শার্ট জড়ালো। মাথার চুলগুলো কোনো রকমে হাত দিয়ে ঠিকঠাক করে নিচে নেমে গেল। ততক্ষণে ডাইনিংয়ে সবার খাওয়া শেষ। যে যার রুমে চলে গেছে। তবুও নজর একবার চারপাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসলো নিভান। কোথাও কেউ নেই, শুধু মা রান্নাঘরে কিছু করছেন। নিভান এসেছিস? আচ্ছা বস, খাবার দিচ্ছি। হঠাৎ নিভান শুধালো। সবাই খেয়েছে মা? নিভানের প্রশ্নের কারণ ধরতে না পারলেও নিজ গতিতে হাতের কাজ সারতে সারতে উত্তর দিলেন নিহারিকা বেগম। হ্যাঁ, সবাই খেয়েছে, শুধু কৌরি খায়নি। ওর নাকি ভালো লাগছে না খেতে। তোর নানুমাকে খাবার দিতে গিয়ে ডাকলাম, কিছুতেই খেতে আসলো না। বকাবকিও করলাম, তবুও শুনলো না। নিভান বুঝলো বউটা তার কোথাও আছে। দ্বিতীয়ত তার মায়ের কথায় প্রতি উত্তর করল না সে।
নিহারিকা বেগম ছেলের জন্য রান্নাঘরে খাবার গুছিয়ে রাখছিলেন। ইতিমধ্যে নিভানকে আসতে দেখে খাবারগুলো এনে তার সম্মুখে দিলেন। খাবার সম্মুখে আসতেই খাবারে মনোযোগ দিল। মাকে পুনরায় রান্নাঘরের দিকে যেতে দেখে ডাক দিল নিভান। মা, নিহারিকা বেগম পিছু ফিরলেন, বললেন, কি হয়েছে, কিছু লাগবে? না, তুমি খেয়েছো? নিভান না খেলে তিনি কখনো খেয়েছেন কিনা মনে নেই। নিভান বাড়ির বাইরে থাকলে হয়তো দই বিষয় খেয়েছেন, তবে নিভান বাড়ির বাইরে থাকলেও তিনি ফোন দিয়ে খোঁজ নিয়েছেন ছেলে খেয়েছে কিনা। তার হ্যাঁ না উত্তরে তারপর মুখে খাবার তুলেছেন। তবুও ছেলে জিজ্ঞাসা করতে বরাবরই খাবেন, খেয়েছেন এরকমটা বলে এড়িয়ে যান। আজও অন্যথা হলো না, এড়িয়ে যাওয়ার ভঙ্গিতেই বললেন, রাত কত হয়েছে দেখেছিস? 11:30 বাজতে চললো। তোদের তো কাজের শেষ হয় না, তাই বলে এত রাতে করে এখনো কেউ না খেয়ে বসে থাকে? আমার সঙ্গে অল্প খাবে মা, তোমাকে হাতে খাওয়াতে হবে না, আমি খাইয়ে দেব। অনেকদিন পর এরকম আবদার ফেলতে পারলেন না ছেলের আবদার। হয়তো নিভান বরাবরের মতোই বুঝে গিয়েছে তিনি খাননি। মাতৃহৃদয় আবেগ আপ্লুত হলো, অথচ পা নড়তে চাইল না। এসে বসো। নিহারিকা বেগম নিজের আবেগ ঢাকতে বাহানা ছুড়লেন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।